হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজটা যে আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 7। এর আগে আমাদের আরও 6টা ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত সেগুলো দেখোনি, চাইলে ভিডিও ডেসক্রিপশানে যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সুবর্ণশিরি ও ধানসিরি প্রভৃতি কোন নদীর একটি উপনদী? ঠিক আছে, তো কী বলেছে দেখো। সবার প্রথমে তোমাদেরকে কিন্তু জানতে হবে এই যে সুবর্ণশিরি আছে, ঠিক আছে, সুবর্ণশিরি আর যে ধানসিরি, ঠিক আছে, সুবর্ণশিরি ও ধানসিরি এটা কার উপনদী? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী দিয়েছে? গঙ্গা দিয়েছে, ব্রহ্মপুত্র দিয়েছে, ময়ূরাক্ষী দিয়েছে আর গোদাবরী দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর দুটি উপনদী কিন্তু হচ্ছে সুবর্ণশিরি ও ধানসিরি। ঠিক আছে, সুবর্ণশিরি ও ধানসিরি। এছাড়াও কিন্তু আরও আছে, যেরকম কামেত আছে, ঠিক আছে, লোহিত আছে। এগুলো সবই কিন্তু ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন। তাডোবা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে আছে? ঠিক আছে, তাডোবা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, ঠিক আছে, তাডোবা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী দিয়েছে? মহারাষ্ট্র দিয়েছে, গুজরাট দিয়েছে, ঝাড়খণ্ড দিয়েছে আর বিহার দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা কিন্তু মহারাষ্ট্রে আছে। ঠিক আছে, দেখো এটাকে কিন্তু বলা হয়ে থাকে তাডোবা। ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে তাডোবা আন্ধেরি। ঠিক আছে, মহারাষ্ট্রে একটা জায়গা আছে আন্ধেরি বলে, তাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভও কিন্তু এটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু বাঘকে সংরক্ষণ করা হয়েছে। ঠিক আছে, এখানের যে মেন অ্যাট্রাকশান বা মেন যে জীবটা এখানে কিন্তু সংরক্ষণ করা হয়েছে সেটা কিন্তু বাঘ। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে তাডোবা ন্যাশনাল পার্ক। কোথায় আছে? তাডোবা ন্যাশনাল পার্ক কিন্তু আছে মহারাষ্ট্র। ঠিক আছে, এরপর দেখো তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে জিম করবেট, ঠিক আছে, জিম করবেট এই যে ন্যাশনাল পার্ক যেটা আছে বা রাষ্ট্রীয় উদ্যান যেটা আছে সেটা কোন রাজ্যে আছে? এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এবার দেখো আমরা যদি কিছু ন্যাশনাল পার্ক সম্পর্কে দেখে নিই। দেখো গুজরাটে কী আছে? আমরা সকলে জানি গুজরাটে কিন্তু আছে গির। ঠিক আছে, গুজরাটের গির, যেখানে কিন্তু এশিয়াটিক লায়ন পাওয়া যায়। ঠিক আছে, এরপর দেখো বিহারে কী আছে? বিহারে কিন্তু আছে পালামৌ। ঠিক আছে, পালামৌ আছে, যেটা কিন্তু বর্তমানে ঝাড়খণ্ডে আছে, আগে কিন্তু এটা বিহারেই ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? বিশু পুষাম না, এখানে একটু মিস্টেক আছে, এটা শুধু বিশু হয়ে যাবে। বিশু কোন রাজ্যের একটি উৎসব? ঠিক আছে, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী বলেছে আমরা দেখে নেবো একবার। গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও কেরালা। তো মনে রাখবে এই যে বিশু যে উৎসবটা আছে, এটা কোন রাজ্যে পালন করা হয়? তো এটা কিন্তু কেরালা রাজ্যে পালন করা হয়। ঠিক আছে, প্রত্যেক বছর এটা কিন্তু যে কেরালা রাজ্যের যে নববর্ষ হয়ে থাকে, ঠিক আছে, কেরালা রাজ্যের যে নববর্ষ হয়ে থাকে, যেরকম আমরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নববর্ষকে, বাংলা নববর্ষকে কিন্তু পহেলা বৈশাখ বলে থাকি, ঠিক সেরকম করে কেরালাতে কিন্তু যে নববর্ষ হয় সেটাকে কিন্তু বিশু বলা হয়ে থাকে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কেরালা। বিশু কোথায় পালন করা হয়? বিশু কিন্তু পালন করা হয়ে থাকে কেরালাতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো। এরকম করে কিন্তু দেখো এই যে মহারাষ্ট্রে যেটা আছে না, মহারাষ্ট্রে কিন্তু যে নববর্ষ হয় সেটাকে কিন্তু বলা হয়ে থাকে গুডি পাডওয়া। ঠিক আছে, গুডি পাডওয়া কিন্তু বলা হয়ে থাকে মহারাষ্ট্রে। ঠিক সেরকম করে কেরালাতে কী বলা হয়? কেরালাতে কিন্তু বলা হয়ে থাকে বিশু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 4 নম্বর কোশ্চেন কী বলেছে? স্যালামেন্ডার কোন গোষ্ঠীর প্রাণীর ভেতরে পড়ে? তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী দিয়েছে? সরীসৃপ দিয়েছে, উভচর দিয়েছে, স্তন্যপায়ী দিয়েছে আর কী দিয়েছে? আর কিন্তু মৎস্য দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে স্যালামেন্ডার আছে, এই স্যালামেন্ডার, ঠিক আছে, এই স্যালামেন্ডার কিন্তু পড়ে উভচরের ভেতরে। ঠিক আছে, উভচরের মধ্যে কিন্তু স্যালামেন্ডার পড়ে। এরা কিন্তু জল এবং ডাঙা দু জায়গাতেই থাকতে পারে। স্যালামেন্ডার আর ব্যাঙ কিন্তু দুটো উভচরের উদাহরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। তোমাদের একটা জিনিস বলে রাখি, এখানে দেখো এখানে যে 4 রকমের প্রাণী আছে, সেই 4 রকমের প্রাণীর হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে, অনেক সময় কিন্তু সেই সংক্রান্ত কোশ্চেনও তোমাদেরকে দিয়ে দেয়। তো মনে রাখবে সরীসৃপের কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। ঠিক আছে, অর্থাৎ 3 চেম্বার থাকে। এখানে কিন্তু একটা এক্সেপশন আছে, এক্সেপশন কিন্তু কুমির কিন্তু সরীসৃপ হওয়া সত্ত্বেও কুমিরের কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। কুমিরের পরে কি দেখো, এবার কিন্তু উভচরদেরও কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। স্তন্যপায়ীদের কিন্তু থাকে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। ঠিক আছে, যেরকম মানুষ, পাখি আর মাছেদের কিন্তু থাকে
থাকে ভেনাস হৃৎপিণ্ড, যেটা কিন্তু শুধুমাত্র দূষিত রক্ত বহন করে, সেখানে কিন্তু মাত্র 2টো চেম্বার থাকে হার্টের ভেতরে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি নিয়োগের কথা বলা হয়েছে? তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী কী দিয়েছে আমরা একবার দেখে নিই। 52 দিয়েছে, 63 দিয়েছে, 76 দিয়েছে আর 79 দিয়েছে। তো মনে রাখবে ভারতের সংবিধানের এই যে 52 নম্বর যে আর্টিকেল আছে, এখানে কিন্তু প্রেসিডেন্ট, ঠিক আছে, এখানে কিন্তু প্রেসিডেন্ট বা যে রাষ্ট্রপতি নিয়োগের কথা বলা হয়েছে। 76-এ কী বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা আর্টিকেল। 76-এ কিন্তু বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলের কথা। কার কথা বলা হয়েছে? অ্যাটর্নি জেনারেলের কথা। 79-তে কী বলা হয়েছে? দেখো 79-তে কিন্তু বলা হয়েছে যে আমাদের যে পার্লামেন্ট আছে, অর্থাৎ আমাদের যে সংসদ আছে, সেই সংসদের কথা কিন্তু 79 নম্বর আর্টিকেলে আছে। আর এই যে আর্টিকেল নাম্বার যে 63 আছে, আর্টিকেল নাম্বার 63, এখানেই কিন্তু বলা হয়েছে উপরাষ্ট্রপতি, বা যেটাকে কিন্তু আমরা বলে থাকি ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে আছেন? বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি আমরা সকলে জানি জগদীপ ধনখড়, আর আমাদের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এই যে 63 নাম্বার আর্টিকেলটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, ইয়াক্ষাগান কোন রাজ্যের একটি নৃত্য? দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা নাচ আর খুব কমন একটা নাচ। এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কর্ণাটক দিয়েছে, মহারাষ্ট্র দিয়েছে, তামিলনাড়ু দিয়েছে আর বিহার দিয়েছে। তো আমরা এটা সকলে জানি ইয়াক্ষাগান কোথাকার একটি নৃত্য? ইয়াক্ষাগান কিন্তু কর্ণাটকের একটি নৃত্য, ঠিক আছে। এবার দেখো আমরা কিছু আরও স্পেশাল যে বাকি যে 3টে অপশান আছে কর্ণাটক ছাড়া, আমরা বাকি যে 3টে জায়গা আছে, 3টে রাজ্য আছে, সেখানকার কিছু ফেমাস ডান্স দেখে নিই। দেখো সবার প্রথম মহারাষ্ট্রে কী হয়? মহারাষ্ট্রে কিন্তু হয়ে থাকে লাভানি, ঠিক আছে, লাভানি তামাশা। এটা কিন্তু মহারাষ্ট্রের খুব ফেমাস দুটো ডান্স, ঠিক আছে। তামিলনাড়ুর আমরা জানি তামিলনাড়ুর কিন্তু একটা ক্লাসিক্যাল ডান্স আছে, যেটাকে আমরা বলে থাকি ভারতনাট্যম, ঠিক আছে। এটা কিন্তু তামিলনাড়ুর সবথেকে ফেমাস, এটা কিন্তু ক্লাসিক্যাল ডান্সের ভেতরেও পড়ে। আর দেখো বিহারের কী আছে? দেখো বিহারের যেটা জাট জটিন, ঠিক আছে, জাত যতীন, এটা কিন্তু বিহারের খুব একটা ফেমাস ডান্স। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতির নির্বাচন প্রণালী কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? দেখো আমাদের ভারতের যে রাষ্ট্রপতি, সবার প্রথম রাষ্ট্রপতির আর্টিকেল কত? রাষ্ট্রপতির আর্টিকেল কিন্তু 52 থেকে 61 নম্বর আর্টিকেল পর্যন্ত, ঠিক আছে। এই যে রাষ্ট্রপতির দেখো এই 52 থেকে 61 নম্বর আর্টিকেলের মধ্যেও কিন্তু দেখো রাষ্ট্রপতির যে নির্বাচন প্রণালী, সেটা কিন্তু আছে আর্টিকেল 54 আর আর্টিকেল 55-তে। আর্টিকেল 54-তে কিন্তু বলা হয়েছে রাষ্ট্রপতিকে নির্বাচন করতে কারা কারা পারবে, ঠিক আছে। আর আর্টিকেল 55-তে কিন্তু বলা হয়েছে যে ইলেকশনের যে ম্যানারটা, ঠিক আছে, কীভাবে কিন্তু ইলেকশনটা করা হবে, সেটা কিন্তু আর্টিকেল 54 এবং 55-তে আছে। আর এই যে রাষ্ট্রপতির যে নির্বাচন প্রণালী, এটা আমরা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছি? তো মনে রাখবে রাষ্ট্রপতির এই যে নির্বাচন প্রণালী, এটা কিন্তু আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করেছি। কার সংবিধান থেকে গ্রহণ করেছি? না, আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু আমরা গ্রহণ করেছি রাষ্ট্রপতির নির্বাচন প্রণালী। এছাড়াও কিন্তু আয়ারল্যান্ড থেকে আমরা আরও একটা জিনিস বড় করেছি, বা আমরা কিন্তু আরও একটা জিনিস আমাদের সংবিধানে নিয়েছি। সেটা কি? সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের HW থাকলো, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা বাদবাকি কিছু দেখে নিই, কিছু এক্সট্রা ডিটেলস আমরা এখানে দেখে নিই। দেখো ইউএসএ থেকে আমরা কি নিয়েছি? ইউএসএ থেকে কিন্তু আমরা নিয়েছি ফান্ডামেন্টাল, ইউএসএ থেকে কিন্তু আমরা নিয়েছি ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, অর্থাৎ মৌলিক অধিকার কিন্তু আমরা ইউএসএ থেকে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো ফান্ডামেন্টাল রাইটস ছাড়াও কিন্তু আমরা ইউএসএ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়েছি, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রস্তাবনা, ঠিক আছে। প্রস্তাবনা কিন্তু আমরা নিয়েছি ইউএসএ থেকে। আমরা প্রস্তাবনা ইউএসএ থেকে নিলেও প্রস্তাবনার ভাষা কিন্তু নিয়েছি অস্ট্রেলিয়া থেকে, ঠিক আছে। দেখো এই যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, আর এই কনসেপ্টগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। যেরকম কিন্তু আমরা ইউএসএর কাছ থেকে প্রস্তাবনা নিয়েছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু প্রস্তাবনার যে ভাষা, সেটা কিন্তু আবার নিয়েছি অস্ট্রেলিয়ার কাছ থেকে, ঠিক আছে। এবার দেখো এই যে USSR আছে বা রাশিয়া আছে, এখান থেকে আমরা কি নিয়েছি? এখান থেকে কিন্তু আমরা নিয়েছি ফান্ডামেন্টাল, এখান থেকে আমরা নিয়েছি কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু নিয়েছি আমরা এই USSR থেকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 8 নম্বর কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো এর থেকে সোজা কোশ্চেন কিন্তু আর পরীক্ষায় আসতে পারে না, ঠিক আছে। তো আমরা সকলে জানি পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু হয়েছিল 1526 সালে। কার কার ভেতরে হয়েছিল? হয়েছিল কিন্তু বাবর, আর কার ভেতরে হয়েছিল? ইব্রাহিম লোদি।
ঠিক আছে, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধে কিন্তু বাবর জেতেন, আর যে মুঘল সাম্রাজ্য, সেই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করা হয়েছিল। এবার দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, তো 1526 কিন্তু 1556-তে কিন্তু হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের ভেতরে হয়েছিল, তো আকবর আর হিমুর মধ্যে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের কিন্তু তৃতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল, পানিপথের যে তৃতীয় যুদ্ধ সেটা কাদের ভেতরে হয়েছিল, তো মনে রাখবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কিন্তু হয়েছিল মারাঠা আর আফগানদের ভেতরে। ঠিক আছে, মারাঠা ও আফগানদের ভেতরে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন। তার আগে তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে। দেখো এই যে 1576 যেটা লেখা আছে না, 1576-এ কোন যুদ্ধ হয়েছিল এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত কোন ধাতুটি একা অ্যালুমিনিয়াম নামে পরিচিত, একা সিলিকন নামে পরিচিত। তো এখানে কোন ধাতুটি, এখানে ব্যাক টু ব্যাক 4টে ধাতু দিয়েছে, এর ভেতরে কোন ধাতুটা একা সিলিকন নামে পরিচিত, অ্যালুমিনিয়াম, সিলিকন, টাইটেনিয়াম নাকি জার্মেনিয়াম। দেখো একা সিলিকন যদি তোমাদেরকে বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে জার্মেনিয়াম। ঠিক আছে, ম্যান্ডেলিফের যে পর্যায় সারণী ছিল সেখানে কিন্তু জার্মেনিয়াম বলে কোনো রকম মৌল ছিল না। সেখানে কি ছিল, সেখানে কিন্তু ছিল একা সিলিকন। আর এই একা সিলিকনকে কিন্তু মডার্ন যে পিরিয়ডিক টেবিল আছে সেখানে জার্মেনিয়াম বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকে 10 নম্বর কোশ্চেন, তেরাতালি কোন রাজ্যের একটি লোকনৃত্য। দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কি কি বলেছে, যে তেরাতালি কোন রাজ্যের একটি লোকনৃত্য। ঠিক আছে, রাজস্থান, আসাম, মধ্যপ্রদেশ নাকি ত্রিপুরা। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাজস্থান। রাজস্থানের কিন্তু একটা লোকনৃত্য হচ্ছে এই তেরাতালি। এছাড়াও কিন্তু রাজস্থানে কিন্তু একটা খুব ফেমাস ডান্স আছে, যেটাকে কি বলা হয়ে থাকে, দেখো যেটাকে কিন্তু দেখো রাজস্থানের খুব একটা ফেমাস ডান্স, যেটাকে কিন্তু দেখো তোমাদের যে এই যে ফোক ডান্সগুলো আছে, এই ফোক ডান্সগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রচুর কোশ্চেন থাকে। তাই কোন রাজ্যের কী কী ফোক ডান্স আছে সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো রাজস্থানের যে ফেমাস ডান্সটার কথা আমি বলছিলাম, তো সেটা কি, সেটা কিন্তু কালবেলিয়া। ঠিক আছে, এই কালবেলিয়া ডান্স কিন্তু ইউনেস্কোর যে ইনট্যাঙ্গিবল সাইট আছে সেখানেও কিন্তু জায়গা পেয়েছে। ঠিক আছে, এবার দেখো আমরা আর কিছু দেখে নিই। দেখো এই যে বিহু আছে, ঠিক আছে, বিহু কিন্তু আসামের একটা খুব ফেমাস একটা উৎসব। ঠিক আছে, আসামে কিন্তু বিহু পালন করা হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া মধ্যপ্রদেশে আমরা সকলে জানি, মধ্যপ্রদেশে কিন্তু খুব ফেমাস একটা ফেস্টিভ্যাল আছে, একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল, যেটা কিন্তু লোকরঞ্জন নামে পরিচিত। ঠিক আছে, ত্রিপুরাতে কি আছে, দেখো ত্রিপুরাতে কিন্তু আছে হোজাগিরি। ঠিক আছে, ত্রিপুরাতে কিন্তু আছে হোজাগিরি ফেস্টিভ্যাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকের 11 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার কে। তো দেখো দাবার ক্ষেত্রে কিন্তু গ্র্যান্ডমাস্টার টার্মটা আমরা সকলেই জানি। দাবার ক্ষেত্রে কিন্তু গ্র্যান্ডমাস্টার যে টার্মটা আছে সেটা কিন্তু দাবার সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড আমরা বলতে পারি, অ্যাওয়ার্ড না, এটা কিন্তু দাবার ক্ষেত্রে সর্বোচ্চ প্রাপ্তি গ্র্যান্ডমাস্টার। ঠিক আছে, তো ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার কে, তো আমরা এর উত্তরটা কিন্তু সকলেই জানি। তো দাবার প্রথম কিন্তু ভারতের গ্র্যান্ডমাস্টার হচ্ছেন বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, বিশ্বনাথন আনন্দ কিন্তু ইনি কিন্তু 5 বারের বিশ্ব বিজেতাও। ঠিক আছে, এখানে দেখো সম্প্রতি একটা নাম কিন্তু তোমরা হয়তো শুনেছো, ডি গুকেশ। ইনি কিন্তু সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন ভারত থেকে মাত্র 18 বছর বয়সে, আর সব থেকে কিন্তু কম বয়সের ইনি একজন বিশ্ব বিজেতা হয়েছেন। এই কোশ্চেনটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 12 নম্বর কোশ্চেন দেখে নিই আমরা, কী বলেছে, নিম্নলিখিত কে রুদ্রবীণা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কে রুদ্রবীণা নামে একটা বাদ্যযন্ত্র আছে, অর্থাৎ একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, সেই বাদ্যযন্ত্রটা বাজানোর সাথে সম্পর্কযুক্ত। কী কী দিয়েছে, জিয়া মঈনুদ্দিন ডাগার দিয়েছে, আমজাদ আলী দিয়েছে, আলী আকবর দিয়েছে, আর বিসমিল্লা খান দিয়েছে। দেখো আমরা কিন্তু এখান থেকে অপশান এলিমিনেশন করেও করতে পারি। আমরা সকলে জানি বিসমিল্লা খান কি বাজান, বিসমিল্লা খান কিন্তু সানাই বাজান। ঠিক আছে, আলী আকবর আর যে আমজাদ আলী আছে এনারা কি বাজায়, এনারা কিন্তু বাজায় হচ্ছে সরোদ। ঠিক আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু জিয়া মঈনুদ্দিন ডাগার। জিয়া মঈনুদ্দিন ডাগার কিন্তু রুদ্রবীণা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 13 নম্বর কোশ্চেন কী বলেছে, কোন রাজবংশ, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা কিন্তু হয়ে যাবে ইলোরা। ঠিক আছে,
কোন রাজবংশ ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন? তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশের যে কৃষ্ণ প্রথম ছিল, অর্থাৎ প্রথম কৃষ্ণ ছিল, সেই প্রথম কৃষ্ণই কিন্তু কী করেছিল না, প্রথম কৃষ্ণই কিন্তু ইলোরার যে কৈলাসনাথ মন্দির আছে, যেটা মহারাষ্ট্রে আছে, সেটা কিন্তু নির্মাণ করেছিল। আর এটা কিন্তু একটা মনোলিথ, অর্থাৎ এটা কিন্তু একটা পাহাড়কেই, ঠিক আছে, মানে কি বলবো, এটাকে একটা পাহাড়কে কেটেই কিন্তু এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, বল্ক লাইন এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। ক্রিকেট দিয়েছে, ব্যাডমিন্টন দিয়েছে, টেনিস দিয়েছে, কবাডি দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে কবাডি। কবাডি খেলার সাথে কিন্তু এই শব্দটা, অর্থাৎ BAUL কি বল্ক লাইন, এই শব্দটা কিন্তু কবাডি খেলার সাথে সম্পর্কযুক্ত। এইবার তোমাদের জন্য কিন্তু আমার একটা কোশ্চেন থাকবে, ব্লু লাইন, ঠিক আছে, ব্লু লাইন এই যে শব্দটা আছে, এই শব্দটা কোন খেলার সাথে সংযুক্ত? এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, উষা বাদলে, এখানে একটু স্পেলিং মিস্টেক হচ্ছে আমার, এটা হয়ে যাবে বার্লে, ঠিক আছে। উষা বার্লে কোন লোকগীতির সাথে সম্পর্কযুক্ত? ঠিক আছে, কী কী দিয়েছে? অপশান দিয়েছে, পাণ্ডবাণী দিয়েছে, বাউল দিয়েছে, অসমিয়া দিয়েছে, আর ভাটিয়ালি দিয়েছে। তো উষা বার্লে মনে রাখবে, যখনই উষা বার্লে তোমরা নামটা শুনবে, এই উষা বার্লে কিন্তু পাণ্ডবর্ণী নাচ, পাণ্ডবর্ণী যে লোকগীতি আছে, সেই পাণ্ডবাণীর লোকগীতির সাথেই কিন্তু সম্পর্কযুক্ত। পাণ্ডবাণী লোকনৃত্য কথাকার, তো পাণ্ডবাণী লোকনৃত্য কিন্তু ছত্তিশগড়ের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, প্রভা আত্রি ইনি কোন ঘটনার সাথে সম্পর্কযুক্ত? ঠিক আছে, প্রভা আত্রে, এক কথায় প্রভা আত্রে কোন ঘটনার সাথে সম্পর্কযুক্ত? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, জয়পুর ঘরানা, লখনৌ ঘরানা, মেহের ঘরানা, আর কিরানা ঘরানা। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, প্রভা আত্রে, গাঙ্গুবাই, হাঙ্গাল এরা সকলেই কিন্তু কিরানা ঘরানার সাথে সম্পর্কযুক্ত। কার সাথে? কিরানা ঘরানার সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, উডের ডিসপ্যাচ কবে ভারতে প্রকাশ হয়েছিল? তো আমরা সকলেই জানি উডের ডিসপ্যাচ, দেখো এটা কিন্তু একটা রিপিটেড কোশ্চেন, এটা কিন্তু তোমাদেরকে আগে করিয়েছি। আর এই যে শিফটের যেই কোশ্চেনটা এসেছে, এটা কিন্তু এর আগের শিফটেও এসেছিল। তো উডের ডিসপ্যাচ আমরা সকলেই জানি, উডের ডিসপ্যাচ কিন্তু এসেছিল 1854 সালে, আর এটা কিন্তু শিক্ষা সংক্রান্ত ছিল, ঠিক আছে। উডের ডিসপ্যাচ কিন্তু শিক্ষা সংক্রান্ত একটা ডিসপ্যাচ ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন, আজকে 18 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে রাজ্যগুলি নীতি নির্দেশক নীতিগুলিকে সম্মান করবে ও সেগুলি পালনের চেষ্টা করবে? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। দেখো, সবার প্রথম কিন্তু মনে রাখবে, এই যে 4টে অপশানই আছে, এগুলো সবই কিন্তু পড়ছে DPSPর ভেতরে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে। আর এই DPSP আমাদের সংবিধানের কত নম্বর পার্টে আছে? তো মনে রাখবে, DPSP কিন্তু আমাদের সংবিধানের পার্ট 4-এ আছে। আর কত নম্বর আর্টিকেলে আছে? তো 36 থেকে 51 নম্বর আর্টিকেলে আছে। এখানে কিন্তু বলা হয়েছে রাজ্যের ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ রাজ্যগুলিকে ওয়েলফেয়ারের দিক থেকে, মানে এক কথায় বলতে গেলে রাজ্যগুলিতে কী কী পালনীয় কর্তব্য আছে, কী কী করা উচিত বা কী কী করা উচিত নয়, এগুলো কিন্তু এখানে বলা হয়েছে। আর এটা কিন্তু গান্ধীজি অনুপ্রাণিত। এইবার এখানে দেখো কিছু অপশান দিয়েছে, সেই অপশানগুলো সম্পর্কে আমরা বলে নিই। সবার প্রথম আমাদের সঠিক উত্তরটা যেটা হয়ে যাবে, সেটা কিন্তু আর্টিকেল 38। আর্টিকেল 38-এ কিন্তু বলা হয়েছে যে রাজ্যগুলি নীতি নির্দেশক নীতিগুলিকে সম্মান করবে আর সেগুলি কিন্তু মেনে চলার চেষ্টা করবে। এইবার দেখো, যে 49 নম্বর আর্টিকেল আছে, এখানে কিন্তু বলা হয়েছে যে হিস্টোরিক্যাল যে মনুমেন্টগুলো আছে, ঠিক আছে, কি আছে, যে হিস্টোরিক্যাল যে মনুমেন্টগুলো আছে, সেই হিস্টোরিক্যাল মনুমেন্টগুলোকে কিন্তু সংরক্ষণ করতে হবে। এটা কিন্তু বলা হয়েছে আর্টিকেল 49-এ। আর্টিকেল 50-এ কী বলা হয়েছে না, আর্টিকেল 50-এ কিন্তু বলা হয়েছে যে এক্সিকিউটিভ থেকে, ঠিক আছে, যে এক্সিকিউটিভ পাওয়ার থাকে, সেই এক্সিকিউটিভ পাওয়ার থেকে কিন্তু জুডিশিয়ারি পাওয়ারটাকে আলাদা করতে হবে। আর্টিকেল 40টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর্টিকেল 40-এ কী বলা হয়েছে? আর্টিকেল 40-এ কিন্তু বলা হয়েছে পঞ্চায়েতি রাজের কথা। কী বলা হয়েছে? পঞ্চায়েতি রাজের কথা কিন্তু বলা হয়েছে আর্টিকেল 40-এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 19 নম্বর কোশ্চেন, হকি খেলায় কতজন খেলোয়াড় থাকেন? দেখো, খুব সোজা কিন্তু একটা কোশ্চেন, কোন স্পোর্টসের সাথে কতজন প্লেয়ার অ্যাসোসিয়েটেড থাকে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব দেয়, ঠিক আছে। তো হকির সাথে কতজন প্লেয়ার থাকে? তো আমরা সকলে জানি হকিতে কিন্তু থাকে 11 জন প্লেয়ার, ঠিক আছে। তো দেখো, হকি, তারপরে বলতে পারি আমরা ক্রিকেট, তারপর হচ্ছে ফুটবল, এই সব কটা খেলাতে কিন্তু 11 জন করে প্লেয়ারই থাকেন, ঠিক আছে।
সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 11। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 20 নম্বর কোশ্চেন কী বলেছে, ভেমপাতি চিন্নাসত্তাম কোন নাচের সাথে সম্পর্কযুক্ত? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, ভারতনাট্যম, কথাকলি দিয়েছে, কত্থক দিয়েছে আর লাবণী দিয়েছে, যদিও একটা সঠিক অ্যান্সার নয়, ঠিক আছে। তো ভেমপাতি চিন্নাসত্তাম কিসের সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখবে ভেমপাতি চিন্নাসত্তাম কিন্তু কুচিপুড়ি নাচের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। কুচিপুড়ি নাচের সাথে কিন্তু ভেমপাতি চিন্নাসত্তাম সম্পর্কযুক্ত। এখানে কিন্তু টাইপিংটা একটু মিস্টেক আছে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আজকে একটু তোমাদের কম এনার্জেটিক মনে হতে পারে, আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য একটু কম এনার্জি আজকে মনে হতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কমেন্টে হোমওয়ার্কগুলোর অ্যান্সার দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।